স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীর বাংলাদেশের রূপরেখা বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। রাজধানীর বাংলা মোটর আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন সার্জিস। আগামী 31শে ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রিভলিউশন ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন তারা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই বছরে সকল কার্যক্রম, হিসাব নিকাশ, আপডেট, সহযোগিতা, সীমাবদ্ধতা সবকিছু সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে 31 তারিখ সকাল 11টায়। কাইন্ডলি আপনাদের সেখানে আসার আমন্ত্রণ করা হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনে চিকিৎসকদের ভাতা 30,000 থেকে বাড়িয়ে 50,000 করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান নিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। সকাল থেকেই শাহবাগ মোড় অবরোধ করেন চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। সাব্বির, সেখানে যারা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন তাদের অবস্থানের এখন কেমন চিত্র দেখছেন, সেই সাথে আশপাশের সড়ককে কেন্দ্র করে জনভোগান্তি কেমন দেখছেন? আমি আছি রাজধানীর শাহবাগে। আপনি যেমনটা বলছিলেন, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে তারা শাহবাগ অবরোধ করেছে এবং আপনি জানেন শাহবাগ মোড় আমাদের শহরের একটি কেন্দ্রবিন্দু, যার কারণে চারিদিকে যান চলাচলও বন্ধ রয়েছে এবং চিকিৎসকদের যে তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে তাদের আজকের মূল দাবি মূলত ভাতা বৃদ্ধি। আগের সপ্তাহে তারা শাহবাগ অবরোধ করেছিলেন এবং তখন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের আশ্বাসে সেটি তাদের বেতন ভাতা ছিল 25,000, সেটি বাড়িয়ে 5,000 টাকা বাড়িয়ে 30,000 টাকা করার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু তারা সেই 30,000 টাকাও মানবে না। তাদের দাবি যে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির পেছনে সরকারের খরচ করা উচিত এবং সেই জায়গা থেকেই 50,000 টাকা করার দাবি জানিয়েছে এবং তারা এখনো অবস্থান করছেন। আমাদের সাথে একজন চিকিৎসক রয়েছেন, আমরা যদি তার কাছ থেকেই শুনি যে আজকে মূলত আপনাদের অবস্থান কর্মসূচির কারণ তো আমরা শুনেছি 50,000 টাকা মানে করা যাবে, কিন্তু গত সপ্তাহে তো 5,000 টাকা বাড়িয়ে করা হয়েছে, সেটাতে আপনারা সন্তুষ্ট নন কেন, বা আজকে এই ধরনের কর্মসূচি? আচ্ছা, এই আন্দোলনটা আসলে আপনারা জেনে থাকবেন, আমরা গত 3 বছর ধরে কিন্তু কন্টিনিউয়াস ধাপে ধাপে আন্দোলনটা হচ্ছে। প্রথমে 10 থেকে 20, 20 থেকে 25 এবং এবার যে আন্দোলনটা হলো তখন আমরা রাজপথে নেমেছিলাম, মাত্র 5,000 টাকা বাড়িয়েছে। দেখুন, পৃথিবীর কোনো দেশে চিকিৎসকদেরকে এইভাবে করে রেসিডেন্সি প্রোগ্রাম বা এফসিপিএস প্রোগ্রাম বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে এত কম টাকা দেওয়ার নজির নেই। আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করেন সেখানেও নেই। এবং এখন আসলে আমরা যে নেমেছি, এটা আমার মনে হয় আমরা শুধু আমাদের ডক্টর সমাজের জন্য, এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে একটা দেশের চিকিৎসক সমাজকে রাস্তায় নামতে হচ্ছে তাদের ভাতা বৃদ্ধির জন্য। আমার মনে হয় একটি প্রসেস আছে, বা আপনারা সরকারের কাছে সেভাবে লিখিতও দিতে পারেন। এই যে সড়ক অবরোধটাতে তো যানজট বা জনগণের ভোগান্তি হচ্ছে, সেই ব্যাপারে আপনারা তো সচেতন সমাজ কি বলবেন? আমাদের যারা প্রতিনিধি দল আছে তারা ধাপে ধাপে সরকারের যে সংশ্লিষ্ট ব্যক্তি আছে, কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আমরা লিখিত আবেদন করেছি, তাদের সাথে কথা বলা হয়েছে। আমাদেরকে প্রতিবারই আশ্বাস দেওয়া হচ্ছে এবং আশ্বাস দিয়ে দেখা যাচ্ছে যেমন শেষ যেটা হলো মাত্র 5,000 টাকা বাড়ানো হয়েছে 25,000 থেকে 30,000, অথচ আমাদের দাবিটা ছিল 50,000, অথবা মানে আমাদের শেষ দাবিটাই ছিল 50,000। এখন যে আমাদের অবস্থা, জিনিসপত্রের দাম, এর সাথে আসলে 50,000-এর কমে একজন ডক্টরের পক্ষে তার পড়াশোনা এবং চিকিৎসা সেবা দিয়ে এটা আসলে ম্যানেজ করা সম্ভব নয়। এবং আপনারা জেনে থাকবেন যে আমরা যারা রেসিডেন্ট বা এফসিপিএস বা ট্রেনিং করছি, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করছি বা নন রেসিডেন্সি ডিপ্লোমা কোর্সে আছে, আমাদের এটা নিয়ম, আমরা ট্রেনিং এর বাইরে কোনো কাজ করতে পারবো না। আমাদের পুরো ফোকাসটা হচ্ছে আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম। এবং আমাদের একটু সময় সম্পদ আছে, আমরা আপনাদের দাবি বুঝেছি। হিমাদ্রি, যেটি শুনছিলেন যে তাদের বর্তমান প্রেক্ষাপটে যে দাবিটা রয়েছে সেটি হচ্ছে বেতন ভাতা বৃদ্ধির দাবিটাই তাদের আজকের মূল। সাব্বির, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী পরিচয় শনাক্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় সিলেটের কানাই ঘাটে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এছাড়া দুপুর 2টায় শাহ ঈদগাহ ময়দানে তার জানাজা হবে। এর আগে শনিবার রাতে ডিএনএ টেস্ট সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, 15 বছর ধরে তার বাবাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন।
এর আগে গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। পরে 16 অক্টোবর তার মরদেহ কবর থেকে তোলা হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল থেকে চলে ডিএনএ পরীক্ষার কার্যক্রম। শেরপুরের সদর উপজেলায় বাস সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও একজন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। বেলা 11:30টায় শেরপুর ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই 5 জন নিহত হন। এছাড়া একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। দর্শক, দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, যারা নিহত হয়েছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা, আর যিনি আহত আছেন তার অবস্থা এখন কেমন জানা গেছে কিনা? জানিয়ে রাখি যে আমরা যে খবরটি জানাচ্ছিলাম যে শেরপুর সদরের ভাতশালায় শেরপুর ময়মনসিংহ আঞ্চলিক যে সড়ক রয়েছে সেই সড়কে একটি সড়ক দুর্ঘটনায় 5 জন নিহতের খবর জানাচ্ছিলাম। সেখানে কিন্তু যিনি আহত হয়েছিলেন তারও মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি কিছুক্ষণ আগে। তিনি তার মরদেহ রয়েছে বলে আমরা নিশ্চিত করতে পেরেছি। এ নিয়ে এই দুর্ঘটনায় 6 জন নিহতের খবর আমরা পেয়েছি। এর মধ্যে 3 জন পুরুষ এবং 2 জন নারী বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা যেটুকু জেনেছি যে রৌমারী থেকে ঢাকাগামী একটি বাস, দ্রুতগতির একটি বাস আসলে এই এলাকাটিতে আসলে এখানে সিএনজিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই 5 জন নিহত হয় এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে যে দুর্ঘটনা কবলিত বাস সেটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং যে মরদেহগুলো রয়েছে সেগুলো সদর থানায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি একটু তার আগে থেকে জানিয়ে রাখি যে আজ সকাল ঠিক 11:30টার দিকে এই জায়গাটিতে আসলে এই সংঘর্ষটি ঘটে এবং সেই পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে তাদেরকে আসলে সিএনজিটি কেটে তাদেরকে বের করে মরদেহগুলো এবং 2 জনের মরদেহ আসলে রাস্তায় পড়েছিল। তবে বাস চালক বা আসলে বাসের যাত্রী কতজন ছিল সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে বাসটি রিফাত নামে একটি সার্ভিসের বাস, যেটি কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকায় নিয়মিত চলাচল করে। ইতিমধ্যে সেই বাসটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী সহ কিন্তু, অর্থাৎ ঘটনাস্থলে 5 জন নিহত হলো, যিনি আহত আছেন তিনিও মারা গেছেন, অর্থাৎ নিহতের সংখ্যা মোট 6। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জুবায়ের। ব্যাংক খাতে ব্যর্থতার জন্য একক গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কম বেশি দায় আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে বলেও জানান গভর্নর। সেজন্য আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, আর তা হলে আগামীতে ব্যাংকিং খাত গুণগতভাবে আন্তর্জাতিক মানে পৌঁছাবে বলেও প্রত্যাশার কথা বলেন গভর্নর। এসএমই খাতের মতো নতুন খাতে অর্থায়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানসিকতার পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর। টাকা দেওয়া আছে কিন্তু টাকার ব্যবহার হচ্ছে না, এবং এটার একটা মূল কারণ হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে যারা পরিচালনা করছেন গ্রাসরুট লেভেলে, তারা এই খাত সম্পর্কে জানেন না, তারা সেই খাত সম্পর্কে উৎসাহী নন অথবা রিস্ক দিতে রাজি নন। এই জায়গাটায় আমাদেরকে একটু মানসিক পরিবর্তন আনতে হবে। নতুন খাতগুলো যেমন এসএমই সেক্টরে আমাদেরকে আরও বেশি যেতে হবে, গ্রিন ফাইন্যান্সিংয়ে আমাদের যেতে হবে, সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে চলবে। চাকরিতে পুনর্বহাল ও সামরিক বিচার ব্যবস্থার সংস্কার সহ 3 দফা দাবিতে শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে জাহাঙ্গীর গেটের আশপাশ এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাইমিনুল খান অপু। এখন সেখানের চিত্র কেমন দেখছেন?
আন্দোলনকে এখনো চলছে কিনা বিস্তারিত জানাবেন। হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর গেটের সামনে এসে পৌঁছেছি। আমরা যে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা এখানে আন্দোলন করেছিলেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে এই মুহূর্তে যেটি জানিয়েছেন যে তারা যে 3 দফা দাবিতে আন্দোলন করেছিলেন সেই দাবিগুলো তারা মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যে প্রধানরা রয়েছেন তারা তাদেরকে আশ্বাস দিয়েছেন 5 কর্মদিবসের ভিতরে তারা এই দাবি দেওয়াগুলো মেনে নেবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। আমরা এখানে একজন সশস্ত্র বাহিনীর সদস্যের সাথে কথা বলবো। আমরা জানবো যে এখন পর্যন্ত আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আজকে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে 5 কর্মদিবসের মধ্যে আমাদেরকে চাকরিতে বহাল করার জন্য তারা আশ্বাস দিয়েছে এবং আশ্বাস দিয়ে বলতেছে যে 5 কর্মদিবসের মধ্যে সবাইকে আমাদেরকে চাকরিতে বহাল করবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে আজকে আমাদেরকে এখান থেকে আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আর আমার প্রবলেমের কথাটা আমি একটু বলি। আমার সামান্য একটা ভুল ছিল, দেলোয়ার হোসেন সাইদির ওয়াচ ছিল মোবাইলের মধ্যে। দেলোয়ার হোসেন সাইদির ওয়াচ থাকার কারণে আমাকে জিএমপি সদস্য হিসেবে গণ্য করা হয় এবং আমাকে জিএমপি সদস্য হিসেবে গণ্য করে আমাকে ক্রস ফায়ারের জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারা যেটি বলছিলেন যে 5 কর্মদিবসের ভিতরে তাদের যে আশ্বাস দেওয়া হয়েছে সেটি তারা আশাবাদী। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।